তৈরি করে দিয়ে আমরা প্রয়োজনে নির্বাচনটা পর্যন্ত বানচাল করে দিতে পারবো, এইটা তারা অ্যাচিভ করতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 9, 10, 11 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হয়েছে। তারা যেটা অ্যাচিভ করতে চাইছিল, সরকার কি নির্বাচন এখন পিছায় দিবে, নির্বাচন করবে না, এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের 25 তারিখে আসার কথা, এই সিচুয়েশনের পরে কি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি আসবেন না, অথবা আসার ঘটনা অথবা দিন তারিখ পিছায় যাচ্ছে? ওনার যে ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি যে ওনাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়ে গেছে, এইটা কোনোভাবে পিছানোর কোনো সম্ভাবনা আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে অরাজকতা যেটা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল, এই অরাজকতাটা কি আসলে বেশি শক্তিশালী হয়েছে, না এই অরাজকতার বিরুদ্ধে পুরো বাংলাদেশ একতাবদ্ধ হয়েছে, বাংলাদেশ আসলে একসাথে চলে এসছে? জুলাইয়ের পরের যে অনৈক্য, জুলাইয়ের পক্ষগুলোর ভিতরে যে অনৈক্য, সেগুলোকে থমকে দিয়ে আবার যেন মনে হয়েছে গতকালকে জুলাই ফিরে আসছে। যারা ঢাকার রাস্তায় ছিলেন, জানাজায় গেছেন, জানাজা দেখেছেন, তারা সবাই এই কথাটা বলেছে যে আজকের ঢাকা শহরকে দেখে মনে হয়েছে জুলাই যেন আবার ফিরে আসছে। জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানের যে উত্তেজনা, যে মোমেন্টাম, বাংলাদেশকে স্বাধীন রাখা, সার্বভৌম রাখার এই দাবিটা আবার ফিরে আসছে। দ্বিতীয় জিনিস তারা যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে যারা কথা বলছে কন্টিনিউয়াসলি, সেই ভয়েসগুলোকে দুর্বল করে দেওয়া, সেই কণ্ঠগুলোকে নীরব করে দেওয়া, তাদের ভিতরে একটা মৃত্যু ভয়, ঝুঁকি তৈরি করে দেয়া। প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে কেউ কথা বলা কমিয়ে দিয়েছি? আমরা আসলে জুলাইয়ের পক্ষের যারা মানুষ ছিলাম তারা কি আসলে কেউ নীরব হয়ে গেছে? কেউ নীরব হয়ে যায়নি, আমরা সবাই কথা বলছি। আমরা এটা জেনেই বলছি যে আমাদের সবার জীবনের হুমকি আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, কিন্তু তারপরেও এগুলো আসলে আমাদেরকে ভীত করে না, কারণ ওই ভয়ের সংস্কৃতি হাসিনার ফ্যাসিবাদের আমলেই আমরা ওইটাকে ওভারকাম করে আসছি। এখন হচ্ছে তাহলে দেখেন বাস্তবতাটা দেখেন, ইনকিলাবের মঞ্চের যে সেকেন্ড ম্যান ছিল জাবের, সে গতকালকে জানাজার আগে যে বক্তব্য দিয়েছে, এটা একটা ঐতিহাসিক বক্তব্য এবং পুরো জাতিকে উদ্বেলিত করেছে যারা উপস্থিত ছিল, এবং সবকিছু মিলিয়ে এবং এর ভিতরে সহিংসতাকে নেগেট করা, বিশৃঙ্খলাকে নেগেট করা, প্রতিবাদ জারি রাখা, বিচারের দাবি জারি রাখা, একটা প্রচণ্ড রকম ভারসাম্যমূলক বক্তব্য সে দিয়েছে এবং যেটা হাইলি প্রেজড হয়েছে সকল জায়গায়, সকল পক্ষের মধ্যে। তাহলে দেখেন আসলে কি কণ্ঠ নীরব হয়ে গেছে? বরং আমরা দেখলাম ফেসবুকে, ইউটিউবে নতুন নতুন জুলাইয়ের কণ্ঠ আসছে, যারা জুলাইকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় ছিল কিন্তু মাঝখানে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, এই মানুষগুলো কিন্তু দেশে বিদেশে আবার একতাবদ্ধ হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে ছাত্ররা, পেশাজীবীরা নতুন করে আবার একতাবদ্ধ হয়েছে, প্রতিবাদ করেছে, সমাবেশ করছে, মানববন্ধন করছে। তাহলে এইটা কিন্তু আসলে কাজে লাগে নাই। তৃতীয়ত দেখেন, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চেয়েছে যে বাংলাদেশে নির্বাচনের আগে নির্বাচন ভণ্ডুল করবার যে একটা চক্রান্ত, হাসিনা, এসালমের টাকায় এবং আরও যারা অলিগার কাছে এবং আমাদের পার্শ্ববর্তী দিল্লির প্ররোচনা, সব কিছু মিলিয়ে যে দেশকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে 2006-07 মতো লগি বৈঠার তাণ্ডব চালায়, এরপরে 2007 নির্বাচনটাকে যেভাবে ভণ্ডুল করেছে, 111 আসছে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করা, যেন মানে প্রশাসনের ভিতরে একটা শঙ্কা কাজ করে, আশঙ্কা কাজ করে যে আসলে নির্বাচন তুলতে পারবে কিনা। এবং প্রচুর অপপ্রচার আমরা দেখলাম, যে গসিপ, যে গতকালকেই সরকার পড়ে যাবে, একটা বিপ্লবী সরকার গঠিত হবে, জাতীয় সরকার গঠিত হবে, এই হবে সেই হবে, হাদিরত হত্যাকাণ্ড থেকে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিছুই হয়নি, বরং যেটা হয়েছে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা বেড়েছে। তাদের ফেইলিওর নিয়ে আমরা কথা বলছি। আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা, টোটাল যৌথ বাহিনী, ম্যাজিস্ট্রেসি, গোয়েন্দা সংস্থা সবাই মিলে যে রাষ্ট্রকে ব্যর্থ করতে চলেছে, এইটার ব্যাপারে সবাই আরো বেশি সোচ্চার হয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে কথাগুলো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি অ্যাকশনে যেতে হবে, এই বাহিনীগুলোকে কার্যকর করতে হবে যেন নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়। তাহলে এই যে কাজটা, যে একটা 111-এর পরিবেশ
পরিবেশ তৈরি করা, প্রশাসনিক বিভিন্ন ডিপ স্টেটের বিভিন্ন ফোর্সগুলোকে নিষ্ক্রিয় করে রেখে এই সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি করা, উল্টা দেখেন যে বাস্তবতাটা তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, তার অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা আস্থা রেখেছে, নির্বাচন সুষ্ঠু হোক যে দিন তারিখ আছে সেখানে। এই সব কিছু মিলিয়ে যেটা হয়েছে, এইটা কোনো কাজে লাগে নাই, কোনো বিপ্লবী সরকার হয় নাই, কাওয়াস লাগে নাই, কু কাউন্টার কু একটা অরাজক পরিবেশ তৈরি হবে সেটাও হয় নাই। চতুর্থত দেখেন যে দিল্লি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে কাঠামো আছে, তারা গত 16 মাস ধরে যেই প্রচারণাগুলো করে আসছে যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, জাতীয় পার্টি 14 দলকে নির্বাচন করতে দিতে হবে, কোনো না কোনো ফর্মে নির্বাচন রাজনীতি করতে না দিলে আপনার দেশের অবস্থা খারাপ হবে, ভায়োলেন্স সহিংসতা আরও বাড়বে, সেগুলো তো হয়নি। তো সার্টেনলি অনেক বেশি জনগণের ভিতরে এই ঝুঁকির তৈরি, নিরাপত্তাহীনতার জায়গা তৈরি হয়েছে, কিন্তু জনগণ এই ব্যাপারে তো ডিসাইসিভ। কালকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ করছে, কন্টিনিউয়াসলি হাদির হত্যার বিচার চাচ্ছে, তারা কি আসলে দিল্লির আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ চরিত্র যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা আসলে অ্যাচিভ করতে পেরেছে? তা না, বরং ভারতের প্রশ্নে, দিল্লির প্রশ্নে, দিল্লির কালচারাল হেজিমনির প্রশ্নে, পলিটিক্যাল হেজিমনির প্রশ্নে, রাজনীতিতে ইন্টারফেয়ার করার প্রশ্নে আমরা সবাই, জুলাইয়ের সকল পক্ষ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশ আবার একতাবদ্ধ হয়েছে যে আসলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার, যার আসলে ন্যূনতম এই দেশের প্রতি কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নাই। সে শুধু যেন তেন মূল্যে এই দেশটাকে গ্র্যাব করতে চায়, দিল্লির অধীনে নিতে চায়, এবং এটার জন্য সে 71 ব্যবসা, চেতনা ব্যবসাটা জারি রাখতে চায়। সেই কাজটাও তারা করতে ব্যর্থ হয়েছে। এরপরে দেখেন এই ঘটনার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে বিদেশিদেরকে বোঝানো যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। এই যে দেখো হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়েছে, উদীচী, ছায়ানটের ওখানে আক্রমণ করা হয়েছে, এই ঘটনাগুলোর কথা বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা সকল জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এই ঘটনার সাথে হাদির অনুসারীরা, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা কেউ জড়িত না, বরং সবাই সমস্বরে গণমাধ্যমের স্বাধীনতা, প্রাতিষ্ঠানগুলো যে প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা যে চলছে, এগুলো সব কিছুর ব্যাপারে একতাবদ্ধ হয়েছে এবং গিয়ে কথা বলেছে যে আমরা এগুলোর সাথে একমত নই। যদিও এই সকল পত্রিকা, গণমাধ্যম, এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ, বয়ান, রিপোর্টিং, এগুলোর ব্যাপারে আমাদের সিরিয়াস ক্ষোভ আছে, দ্বিমত আছে, কিন্তু এখানে আগুন ধরানোর ব্যাপারে কারো ন্যূনতম ঐকমত্য ছিল না। যদি থাকতো তাহলে গতকালকে জানাজার পরে যে পরিমাণ উজ্জীবিত এবং প্রচণ্ড ক্ষোভে আক্রান্ত জনগোষ্ঠী ছিল, লক্ষ লক্ষ মানুষ, তাদের কম্পনে এই প্রতিষ্ঠানগুলো চলে যাইতো, ভেঙে যাইতো। এগুলো হয় নাই। এবং পুরো জাতি জানে যে ডিপ স্টেট, দেশি বিদেশি লোকরা কারা পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করেছে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গি, দক্ষিণপন্থী, ইসলামপন্থী এই মানুষগুলোর উত্থান হচ্ছে। তারা আগামী দিনে কোনো সেকুলার, ডেমোক্রেটিক, সুশীল এইরকম একটা মধ্যমপন্থী বাংলাদেশ দেখবে না যদি তারা নির্বাচিত হয়, তারা শক্তিশালী হয় ভোটের মাধ্যমে। এবং এই রাজনীতিটাও আমরা ওয়ার অন টেররের সময় পুরো 16-17 বছর সারা পৃথিবীতে দেখেছি, এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে, দিল্লির নেতৃত্বে আমরা এই ঘটনাগুলো দেখেছি, এবং এই ঘটনাগুলো ওয়ার্ক করে নাই। বাংলাদেশের মানুষ সবাই জানে যে আসলে এইটার সাথে কারা দায়ী, কারা এই ফলস ফ্ল্যাগ অপারেশনটা করেছে, কোথায় ব্লেম করেছে, কোন কোন ক্যারেক্টারগুলোকে দিয়ে এই কাজগুলো করা হয়েছে। আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি মানে কি ইন্ডিয়ান হাই কমিশনে ঢিল মারতে হবে, ইন্ডিয়ান হাই কমিশনের ভিতরে চলে যেতে হবে, ওটা পোড়ায় দিতে হবে, উদীচী, ছায়ানট পোড়ায় দিতে হবে? আমরা কেউ কখনো এটা বলেছি? কখনো বলি নাই। এই বাস্তবতাগুলো মেনেই অলমোস্ট সবাই হাদি হত্যার বিচার চেয়েছে। তাহলে দেখেন পুরো বাস্তবতায় আমাদের শত্রুরা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করেছে, তারা আসলে সবাই পরাজিত হয়েছে। কে জিতেছে? জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা সবাই জিতেছে। আমরা সবাই একতাবদ্ধ হয়েছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। ভালো নির্বাচন হবার জন্য চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করুক, সেটা আমরা চাই। এবং ইকুয়ালি হাদি হত্যার বিচার যেন দ্রুততম সময়ে করা যায় সেটাও আমরা চাই। এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি, সবাই যার যার জায়গা থেকে চোখ কান খোলা রাখেন,
প্রতিবাদ জারি রাখেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনীতি এবং নির্বাচনে পুনর্বাসনের বিরুদ্ধে। বাংলাদেশে যেন আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, এইটার পক্ষে আমাদের সবার ভয়েস উচ্চকিত রাখতে হবে। এবং প্রতিদিন যেটা হাদির জন্য আমরা দোয়া যেমন করব, হাদি হত্যার বিচারও আমরা ন্যায্যতার সাথে পাইতে চাই এবং সেই দাবিটাও আমাদেরকে চলমান রাখতে হবে। এবং এটাই হচ্ছে আজাদির অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের প্রিয় অনুজ সহযোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। তিনি তার রবের কাছে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই ইন্তেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন এবং প্রতীক হিসাবে থাকবে। আমরা তার জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে দেন, তার শাহাদাতকে যেন কবুল করেন। এবং যেই কারণে তিনি বাংলাদেশের আজাদির লড়াইটা লড়ে গেছেন, যেই বিশ্বাস থেকে, যেই সাহসিকতার থেকে, সেই সাহসিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে যেন আরো এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থবিরোধী যত এন্টিটি আছে, রাজনীতিতে, রাজনৈতিক দলের ভিতরে, প্রশাসনে, আমলাতন্ত্রে, সব জায়গাতে, সেই তাদের বিরুদ্ধে সে লড়াইটা যেন জারি রাখে। হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের, নিঃসন্দেহে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সব নবী রাসূলরাও একসময় মারা গেছেন। আল্লাহ রাসূলের মৃত্যু মেনে নিতে সাহাবীরা প্রস্তুত ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রাসূল মারা গেছেন, আমি তাকে কতল করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন ওমরকে কোরআনের একটা আয়াত পড়ে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জানুক যে মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারা জানবে যে তিনি কোনোদিন মারা যাবেন না। মৃত্যু তার জীবনের অংশ না, তার সত্তার অংশ না। এই আয়াত বলবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শান্ত হয়েছেন এবং ওটা মেনে নিয়েছেন। অতএব এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা, ঘটনা, এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের, যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে, গর্বিত করে, যে মৃত্যুটা একটা জাতির আজাদির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে, যারা আগামী দিনের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে। সতর্ক যেটা হওয়া দরকার, পুরো তরুণ সমাজকে বলছি, হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে, আমাদের পুরো তারুণ্য যারা আছেন সারা বাংলাদেশে, দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো স্যাবোটাজ এবং ফাঁদে পা না দিই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ধরনের ঘটনার পরে যেটা হয়, পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন, গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন, দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন, তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রচুর এনট্র্যাপমেন্ট করেন, প্রচুর ফাঁদ তৈরি করেন। এই ফাঁদের ভিতরে একটা হচ্ছে যারা প্রচন্ডভাবে কষ্ট পাবেন এই মৃত্যুতে, তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, হত্যাযজ্ঞে যাওয়া, নতুন করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি হয় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এবং সেই বাস্তবতা নজির আমরা পৃথিবীতে বহুবার দেখেছি। তাই আমি সারা বাংলাদেশের আজাদির পক্ষের তরুণদেরকে বলছি, দয়া করে আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোনো প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভে জড়াবেন না। এবং এইটা আল্লাহ রাসূলের সুন্নাত যেমন না, ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো, এই কাঠামোর মধ্যেও পড়বে না। অতএব বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না। অস্ত্র হাতে তুলে নেওয়া, নিজে আইন হাতে তুলে নেওয়া, আওয়ামী লীগ মারা, নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা, সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায়। এইটা আল্লাহর ওয়াস্তে আমি সব
দেশপ্রেমিক আজাদির পক্ষের মানুষদেরকে অনুরোধ করছি, এবং এই ফাঁদ তৈরি করবার চেষ্টা ইতিমধ্যে চলছে, আমরা জানি এগুলো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র প্রচুর এসছে, নির্বাচন সামনে এমনিতেই প্রচুর অস্ত্র আসতেছে ভারত থেকে, মিয়ানমার থেকে, এবং এই অস্ত্রগুলো রং হ্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং হ্যান্ডে যাবার মতো ফোর্সেসগুলো আমাদের এখানে আছে। এসআলম, আওয়ামী লীগের এই যে দুর্বৃত্তপনা, এই যে অরাজকতার রাজনীতি, এর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, জড়িত আছে। অতএব দয়া করে অবশ্যই আপনি কষ্ট পাবেন এবং সবর করতে হবে। এই সময়টাতে এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনস্ট্রাকশন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আসলে কি করতে হবে। অতএব সেই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না। কোনো শত্রু বিজয়ী হবে, শত্রুর লাভ হবে, আওয়ামী লীগ দিল্লি লাভ হবে, সেইটা বোঝার, ভাবার, মেনে নেবার কোনো কারণ নেই। তাহলে এই শাহাদাতের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে, যে লেসনটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তির লড়াই চলমান, আজাদির লড়াই চলমান, এটা চলছে এবং চলবে। কোনো ব্যক্তির মৃত্যু এবং শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াই থেমে যাবে না, এটা পৃথিবীর ইতিহাস না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আবার যে সেই কথাটা মনে করায় দিচ্ছি, কারা আমাদের শত্রু। সেই শত্রু চেনার লড়াইটা আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে, যে হাদির মৃত্যুর জন্য কারা দায়ী। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় এই যে ফ্যাসিবাদী জোট এবং তাদের দিল্লির প্রভুরা, আধিপত্যবাদী প্রভুরা যে দায়ী, কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিস্টরা দায়ী, এই পুরো ফোরামকে জাতির সামনে, তরুণদের সামনে, ইয়াংদের সামনে, ইউথদের সামনে, জেনজিদের সামনে এক্সপোজ করে দিতে হবে, ক্যারেক্টার ধরে ধরে এক্সপোজ করে দিতে হবে। কারা হাদিকে এবং হাদির মতো আরো অনেককে হত্যাযোগ্য করে তুলেছে। আজকে শুধু চিন্তা করেন, সেই সুশীলরা, সেই বুদ্ধিজীবীরা, সেই গণমাধ্যমগুলো একটা ঈশ্বরদীর 8টা কুকুরের বাচ্চা মারা যাওয়ার পরে যত পরিমাণ ক্ষোভ, কষ্ট, দুঃখ দেখাইছে, গত এক সপ্তাহে এই সুশীলদের চোখে তো আমি এত ফোঁটা পানি দেখি নাই, এত কষ্ট দেখি নাই, এত ইভেন্ট দেখি নাই, কয়টা প্রতিবাদ সমাবেশ হয়েছে। অথচ এরকম ঘটনা যদি বাংলাদেশের কোনো আওয়ামী কুলাঙ্গারের উপরে হইতো, গত জামানাতে কোনো নাট্যকর্মীর উপরে হইতো, তাহলে কি পরিমাণ রিয়াকশনটা তৈরি হইতো। ভাবখানা এরকম যে বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশ দখল হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তানের হাতে চলে গেছে। অতএব সেই সত্য এবং বয়ানটা তরুণদের কাছে আমাদের তুলে ধরতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আজকের এই শাহাদাতের দিনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় কল হচ্ছে, আমরা ধারণা করছি যেহেতু বৃহস্পতিবার, এখন অনেক রাত সিঙ্গাপুরে, এখন মৃত্যু ডিক্লেয়ার করা হয়েছে, শুক্রবারে হয়তো বিকাল সন্ধ্যা নাগাদ, আমরা ধারণা করছি শুক্রবার সন্ধ্যা 6টা-7টা নাগাদ লাশ বাংলাদেশে এসে পৌঁছবে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে শনিবারে সকালে অথবা দুপুরে, কারণ হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসবে ঢাকাতে, তাদেরকে সেই স্পেসটা দেয়া সকালে 10টায় 11টায় হতে পারে, অথবা জোহরের পরে হতে পারে, মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ প্লাজা, এরকম একটা বড় স্পেসে যেন জানাজার আয়োজন করা হয়। সারা বাংলাদেশের মানুষ এইটাকে একটা হিস্টোরিক অপরচুনিটি আকারে দেখবেন, যে 5ই আগস্টে হাসিনার বিজয়ে যেভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল, হাদির শাহাদাতকে ঘিরেও আমাদের এই দ্রোহ এবং দোয়া, দায় এবং দরদ, আজাদির লড়াইকে নিয়ে আমাদেরকে আবার উজ্জীবিত হয়ে ঢাকাতে আসতে হবে তার জানাজাতে অংশগ্রহণ করবার জন্য। এইটা সিম্পলি কোনো জানাজা না, এইটা হচ্ছে আমাদের দ্রোহের প্রতিচ্ছবি হতে হবে, যে আমরা আজাদির লড়াই থেকে মুখ ফিরিয়ে নেই নাই এবং নেবে না, এবং এই লড়াইটা চলছে এবং চলবে, এবং সেই লড়াইটা দেশের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে চালিয়ে নেবার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। দয়া করে এমন কিছু করবেন না আপনার দুঃখ কষ্টে ব্যথিত হয়ে যাতে হাদির লড়াইটার সাথে বেইমানি করা হয়, হাদির শত্রুরা আনন্দিত হয় যে এই তো ওরা ফাঁদে পড়েছে, এই কথাটা যেন ওরা না বলে। অতএব সেরকম কোনো কাজে দয়া করে জড়াবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে জুমার পরে শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সে গণসংযোগ করছিল বিজয়নগর কালভার্ট রোডের এই এলাকাতে, তখন তাকে চলমান অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে, এবং আমাদের ধারণা ছিল যে একটা গুলি করেছে, যেটা কানের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়েছে, অথবা একজন বললো যে মস্তিষ্কের ভিতরে নাকি গুলিটা রয়ে গেছে। তো টেকনিক্যাল জায়গায় আমি যাব না, আমাদের মূল বিষয় হচ্ছে যে
এইরকম একটা আশঙ্কার খবর আমরা মাস 2 আগে পেয়েছিলাম। পার্টিকুলারলি আমাদেরকে একটা সোর্স জানিয়েছে যে আমার নিজের কথা বলেছে ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় 4000 কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিট লিস্টের ব্যাপারে আলোচনা হয় এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদেরকে তারা হিট করবে। তো তখন আমরা যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে, আমরা তখন 1-2জন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। আমরা তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি। তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে, আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে। হাসনাত তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত, প্রচুর মেসেজ আমরা পাচ্ছি। আমরা সবাইকে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন। তো সেই জায়গাতে আল্লাহ তাআলার কাছে উপরে ভরসা করা, ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই। আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে, কারা কারা হতে পারে এখানে। প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে সালামের টাকায় হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে, দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আজাদির জন্য কথা বলি, সেই অংশটা। এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয়। সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে, গালাগালি, হুমকি, মেরে ফেলবে, এটা সেটা, এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই। তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সবসময় আলোচনা করেছি, কথা বলেছি, টকশোতে, মিডিয়াতে কথা বলেছি, এবং গত 2-3 মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি, সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি। আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি, তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক। তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে, এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত 40-45 বছরে। এবং তাদের এমন একটা মানুষ, তাদের নেতা নেত্রী হাসিনা, যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য। এবং 75-এর ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে, কমল হুদা। তার ছোট ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন, যেটা সেলাই করা ছিল, যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি। মতিউর রহমান বেন্টুর বই যারা পড়েছেন আমার ফাঁসি চাই, তারা জানবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কলাম এবং বই পুস্তক নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ডিএনএর ভিতরে এই চরিত্র রয়ে গেছে। তো এই বোটার আগে হচ্ছে আমার প্রথম সাসপেক্ট করি হচ্ছে এই ফোর্সটাকে আর কি। দ্বিতীয় যাদেরকে আমরা সাসপেক্ট করি সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট, যেখানে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, যেখানে আওয়ামী লীগের দোসর এবং দিল্লির গোলামরা চুক্তি মেরে বসে আছে।
তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দেখবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার জঙ্গি মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই সবগুলো বিষয়কে দেখবেন বয়ান আকারে তারা হাজির করবার চেষ্টা করে। এবং এই ডিপ স্টেটের বিভিন্ন অংশ বিভিন্ন সময় আমাদেরকেও এই হুমকি ধামকির মধ্যে রাখে আর কি, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। প্রশাসনের বিভিন্ন অংশ যারা পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ করা, অরাজকতা তৈরি করা, তথ্য পাচার করা, সিচুয়েশনকে অস্থিতিশীল করা, যে কোনো ঘটনাটাকে আন্দোলনের নামে, ন্যায্য আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা। সচিবালয় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে যেগুলো করছে সেগুলো আর কি। তো সেখানে ডিপ স্টেটের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন থাকতে পারে এখানে, যে যারা অন্য একটা বড় ঘটনাকে ডাইভার্ট করবার জন্য এই রকম দেশের পক্ষের একটা জাতীয়তাবাদী নেতাকে হত্যা করার চেষ্টা করেছে। তৃতীয়ত ফোর্স হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে। আপনি এখানে অলিগার্ক আছে, এখানে শেয়ার বাজার লুণ্ঠনকারী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা বদমাইশ মাস্তান আছে, যে যারা এই সমাজটাকে মোটা দাগে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, দিতে চায় না, যাদের ব্যাপারে হাদিও বলেছে এর আগে যে সংসদে গেলে আমি তাদের সবার নাম প্রকাশ করব, যেহেতু ঢাকা ৮ হচ্ছে ঢাকার কেন্দ্র, শহরের কেন্দ্রবিন্দু, 0 পয়েন্ট বলতে পারেন বাংলাদেশের। সেই 0 পয়েন্টে যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লেনদেন, বাণিজ্য, তারপরে ফেরিওয়ালাদেরকে নিয়ে, হকারদেরকে নিয়ে, রাস্তার লোকদেরকে নিয়ে যে টোকাই চাঁদাবাজরা আছে তাদের বিরুদ্ধে সে কথা বলেছে। তো এই শ্রেণীটাও কোনো না কোনোভাবে তাকে প্রতিদ্বন্দ্বী এবং ভবিষ্যতের জন্য হুমকি মনে করতে পারে। তো এই তিনটা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাই যে এই ঘটনার পিছনে কারা জড়িত থাকতে পারে। হতে পারে ধরেন আওয়ামী লীগেরই রাকিব নামক কোনো গুন্ডা, ধরেন কলকাতা দুবাই থাকে শাহাদাত নামক কোনো গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই কাজটা করাইলো, এবং এমন লোককে দিয়ে করাবে যে লোকটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী, তাকে দিয়ে করাইলো। আবার সেই কর্মীটা হয়তো ওসমান হাদির ক্যাম্পেইনে অনেক দিন থেকে তাকে ফলো করতেছে, অংশগ্রহণ করতেছে, গণসংযোগে লিফলেট বিলাচ্ছে তার হয়ে। অতএব সেই রকম একটা ঘোজামিল দেওয়া চক্র এমনও হইতে পারে যে একটা মাইনরিটি গোষ্ঠী এটার সাথে ইনভলভ করবে, যাকে দিয়ে গুলিটা করাবে, যে পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পালিয়ে চলে যেতে পারবে। এরকম অনেকগুলো বাস্তবতা এখানে জড়িত থাকতে পারে। সেটা অফকোর্স গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এসবি, ডিবি যারা আছে তারা, ডিজিএফআই, এনএসআই, তারা কালেকটিভলি এগুলো দেখবে এবং তাদের দায়িত্ব এগুলোকে উন্মোচন করা। এবং এই আমরা দেখতে চাই না যে সীমান্ত হয়ে এরকম গারো পাহাড়ের কোনো মানুষ পালায়া ওই পারে চলে গেছে, পরে পোস্ট দিল নিজুম মজুমদার, হার্পিক মজুমদাররা যারা আছে তারা যে কয়টা উইকেট পড়ছে, কয়টা বাকি আছে এরকম। তো সেই বাস্তবতাগুলো আমরা বিবেচনার জন্য বলবো যে সরকার এগুলোকে কিভাবে এখন দেখবে, দেখা উচিত আর কি। তফসিল হয়ে গেছে গতকালকে, দেখবেন গতকালকে তফসিল হয়েছে। আবার গতকালকে বাংলাদেশের এই হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে শতপ্রণোদিত হয়ে। তো সেখানে তিনি বলেছেন তার আফসোস, কষ্টের কথা, তিনি সম্মানজনকভাবে নির্বাচনের পরে চলে যাবে। এরকম একটা টাউট দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে নির্বাচন পরে রাখবেই বাকে, তাকে তো গত আরো 1-1.5 বছর আগেই জুলাই আগস্টে লাথি মারা বের করে দেওয়া দরকার ছিল। এবং এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে যারা দেয় নাই, যারা যে সকল রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীরা অথবা সুশীল সমাজ 72-এর মোড়কে চুপ্পুর মতো বাটপাট দিয়ে সামনে রেখে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো ঠেকিয়ে দিয়ে রাজনৈতিক পাওয়ার ডিল করা, ক্ষমতার ডিল করে ফেলার যে চেষ্টা করা হয়েছে, তার আজকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে।
আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার। যারা বোধ করছে যে বাংলাদেশে ওসমান হাদি অথবা আমাদের মতো 2, 4, 5 জন 10 জনকে মেরে আপনি জুলাইকে ভুলিয়ে দেবেন, জুলাইয়ের যে প্রেরণা চেতনা আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে দেবে, এই জুলাইকে ভুলিয়ে দিবে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে না, আগামী দিনে আওয়ামী জাতীয় পার্টির মতো এই ক্রিমিনাল গ্যাং দিল্লির গোলামরা আবার রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশের মুড দেখেন আপনারা, যে সারা বাংলাদেশের জুলাইয়ের ফোর্সকে আবার একত্রবদ্ধ করে ফেলেছে এই ঘটনা, এবং এটা বারবার ঘটবে। যতবারই আপনি জুলাইকে ছোট করবার চেষ্টা করবেন, হেয় করবার চেষ্টা করবেন, সকল রাজনৈতিক দল তাদের মধ্যকার দ্বিমত মতানৈক্য যেগুলো আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে তারা জুলাই প্রশ্নে, আগস্ট প্রশ্নে, গণ অভ্যুত্থান প্রশ্নে এক হয়ে যাবে, এবং সেইটা আমরা এখন বারবার দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করে থাকেন এগুলো করে দিয়ে আমরা যারা জীবিত আছি আমরা কথা বলা বন্ধ করে দেব, প্রতিবাদ করা বন্ধ করে দেব, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির পক্ষে লড়াই করব না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা ঘুমের থ্রেশহোল্ড পার করি গত 5-6 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কথা বলেছি, রাজপথে ছিলাম। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আরো বহু হাদি বাংলাদেশে জন্মাবে এবং তারা আবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না নিঃসন্দেহে। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশে একজন হাদিকে হত্যা করে আপনারা তার ভয়েসকে নিবৃত করে দেবেন, আপনারা দেখবেন কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অতএব ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, খেতে, জেলে, পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। আজকে থেকে দেখবেন পুরো বাংলাদেশটাই লাল সবুজের পতাকা মরা একটা শরীফ ওসমান হাদি হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ হওয়া এবং থাকার লড়াই। এবং বাংলাদেশে বাংলাদেশ 2-এর যে লড়াই চলছিল সেই লড়াইটা আরো দ্বিগুণ ত্রিগুণ গতিতে ফাগুনের হাওয়ার মতো করে আবার বাড়বে, এবং সেটা আপনারা দেখবেন। আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরতে পারবে না, এটাই হচ্ছে শেষ কথা। ওসমান হাদির জন্য আমাদের দোয়া, প্রাণ ভরে মানুষের মালিকের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের লড়াই, আজাদির সংগ্রাম চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ।